আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে বালুর দলে আছো। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভৌতিক গল্পে সকলকে স্বাগতম। আজকে শেখর বসুর কলমে লেখা ভৌতিক গল্প ভূতের সঙ্গে লড়াই। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইনে সহায়তা করেছেন আরিফিন রায়হান অনন্ত। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করবে। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। আমার ভৌতিক চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি ভৌতিক গল্প শুনে কেউ মিথ্যা কুসংস্কার সমাজের মধ্যেও ছড়াবেন না। ভৌতিক গল্প কেবল আবহমান বাংলার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির সাথে জড়িত এই ভৌতিক গল্প। একটা সময় ছিল বায়না ধরা ছিল সন্ধ্যের পর ভৌতিক গল্প শোনার। আজকে হয়তোবা সেই প্ল্যাটফর্মে বসে আজকে আর উঠোনে হ্যারিকেনের আলোয় গল্প শোনা হয় না, কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, ইউটিউব চ্যানেল কিংবা আদার্স কোনো চ্যানেলের মাধ্যমে আমরা সেই গল্পগুলো শুনে থাকি। তো আজকে কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। ডিসেম্বরের গোড়াতেই জেঁকিয়ে শীত পড়ে গেল কলকাতায়। এই এত শীতের বেলা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করে। দুপুরে চমৎকার রোদে ক্রিকেট খেলতে ইচ্ছে করে জমিয়ে। বড় এই দুটো ইচ্ছের বাইরে আছে ছোট ছোট অগণিত ইচ্ছে, কিন্তু এতগুলো ইচ্ছে একটা মেটাবার উপায় নেই। আজ শনিবার, সামনে সোমবার থেকেই অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে রামু আর সমুর। রমু পরে ক্লাস 6 আর সমু 3-তে। দুজন পরীক্ষা শুরু হয়ে গেছে একসঙ্গে, শেষ হবে একই সঙ্গে। সমুর অবশ্য খানিকক্ষণ কয়েকটা দিন বাড়তি ছুটি থাকলেও খেলার সুযোগ নেই একটুও। মার শাসন খুব কড়া। সারাদিন পড়ার পর একটুখানি খেললেও গজগজ করে মা। সারাদিন শুধু খেলা খেলা, তো আর পালিয়ে যাচ্ছে না। পরীক্ষা পর যত খেলিস, পড়ার ফাঁকে ফাঁকে এতক্ষণে খেলে নিলে পড়া যে কত ভালো হয় এ কথাটা কিছুতেই বোঝানো যায় না মাকে। আগত্য চোখে জল নিয়ে দুই ভাই আবার বইয়ের ওপর ঝুঁকে পড়তে হয়। তবে আজকের দিনটা অন্যরকম। আজ সকাল থেকেই দু ভাইয়ের মন খুশিতে ভরে আছে। বিকেলবেলায় মা আর বাবা মুসা মাসির বিয়েতে যাবে সেই ছোট্ট জাঙ্গুলিয়ার। এখান থেকে অনেকটা দূর, রাত্রিতে আর ফিরতে পারবে না, ফিরবে কাল সকালে। সকাল থেকে মা দুই ছেলেকে এই কথাই বলে গেছে বারবার, শোনো ঝুমুর বিয়েতে যাচ্ছি, অন্য কারো হলে কিছুতেই যেতাম না। এখন তোমরা খুব মন দিয়ে পড়বি, একদম খেলবি না। কিরে পড়বি তো? কথার উত্তর রামু ও সুমা প্রতিবাদে লম্বা করে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ পড়বে। আসল ব্যাপারটা ওদের মা জানে না। সকাল থেকে দু ভাই মতলব আটছে ফিস ফিস করে। বিকেলে ব্যাডমিন্টন, সন্ধ্যায় টেবিল টেনিস, রাত্রিতে টিভির কুইজ। ওদের মতলবের সামনে স্কুলের বইগুলো কেমন যেন অসহায় পড়ছিল। ভাগ্যিস বইয়েরা কথা বলতে পারে না, না হলে ওদের মতলবের কথা মাকে জানিয়ে দিত এতক্ষণে। আজ রাত্রিতে ওদের জন্য অভিজ্ঞতার মত্ত ফাঁকা। পাশের বাড়িতে থাকে মত্ত কাকার অভিভাবক হওয়ার গুরুর দায়িত্ব পেয়ে মত্ত কাকা বললেন, বৌদি আপনি একদম চিন্তা করবেন না, একদিনের বদলে 7 দিন থেকে আসুন, আমি আছি এই বাড়িতে। আপনার বাড়িতে 30 সীমানার মধ্যে একটা চোর ডাকাত আসার কোনো সাহস পাবে না। কথাটা বলে হাতের গুলি নাচালো মত্ত কাকা। বডি বিল্ডার মত্ত কাকার চেহারা ঠিক দত্তের মতো, আর কি মাসল। ক্রিকেট বল হাতে গুলডিটার দিকে তাকিয়ে মা হাসতে হাসতে বলল, আমি চোর তাড়াবার জন্য তোকে বাড়িতে থাকতে বলছি না, তুই দেখবে শুধু ছেলে দুটো পড়াশোনা করে কিনা। যা বাদর বাদর বলে যে কোনো মানুষ রাগ হবে, রামু আর সুমু হয়েছিল, কিন্তু ওর রাগ দেখালো না একটুও। রাগ দেখালে মা যদি আরো রাগ দেখিয়ে বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। মত্ত কাকা হাসতে হাসতে বলল, আপনি একটু ভাববেন না বৌদি, না পড়লে দুটোকে আয়েস তুলে আসার দেব যে এবছর পরীক্ষা দিতে পারবে না। বিকেলে ঠিক 4:30টার সময় মা বাবা রামু আর শামু আর এক দফা উপদেশ দিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন।
ওরা মত্ত কাকার দু হাত ধরে ঝুলে পড়লো। মত্ত কাকা খাবে, চল, ভীষণ খিদে পেয়ে গেছে। মত্ত কাকা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু একটু লাজুক লাজুক মুখ করে বলল, না না না, আমি খাবো না, তোদের খাবারে ভাগ বসালে। রামু আর সমু প্রায় একসঙ্গে চেঁচে উঠলো, ভাগ বসাবেন কেন? মা তো অনেক খাবার রেখে গেছে, চাউমিন আছে, মিষ্টি আছে। এক গাদা রামু আর শামু ছুটে গিয়ে টেবিলে সাজাতে শুরু করে দিল। চাউমিন, টমেটো সস আর কত মিষ্টি। খাবার থেকে খিদে বাড়িয়ে দেওয়ার মতো গন্ধ উঠেছিল। দুই ভাই মত্তু কাকাকে টেনে এনে টেবিলের মধ্যখানে চেয়ারটায় বসিয়ে দিল। এত খাবার দেখে মত্তু কাকা চোখে মুখে জল খুশিতে। রামু আর সমু একটুখানি চাউমিন মুখে দিয়ে বলল, আমাদের পেট ভরে গেছে, মত্তু কাকা তুমি খাও, আমরা আসছি। মধ্যিখানের চেয়ার থেকে কোনো জবাব আসার আগে দুবাই ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার বেশ কিছু পরে ব্যাডমিন্টন র্যাকেট হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল রামু আর শামু। মত্ত কাকা বসার ঘরে দরজার সামনে চেয়ার টেনে থমথমে মুখ করে বসেছে। ওদের দেখে গম্ভীর স্বরে, কাল বাদে পরশু পরীক্ষা, আর তোর 3 ঘন্টা ধরে খেলে এলি, তোদের মা আসুক আমি সব বলে দেব। রামু আর সমু আগে থেকেই জানতো এই ধরনের কথা সামনে পড়তে হবে ওদের, সুতরাং জবাব ওদের বাবাই ছিল। রামু মাথা চুলকাতে চুলকাতে বলল, খেললে না ভীষণ খিদে পেয়ে যায়। মত্ত কাকা স্যান্ডউইচ খাবে? চিপস স্যান্ডউইচ? চিজ স্যান্ডউইচ কথায় মত্ত কাকা শাসন করার কথা ভুলেই গেল একদম। লাজুক লাজুক মুখে বলল, খেলাধুলো করলে খিদে তো পাবি, আমি তো রোজ এক্সারসাইজ করি, আর এক্সারসাইজ করে পরে খিদে লেগে যায়, পরে আমি অনেক কিছু খেয়ে নিই। না না, অনেক স্যান্ডউইচ আছে। কথাটা বললেই সমু ছুটলো খাবার ঘরে। আগের মতো খাবার মত্ত কাকাকে এক সাপ করে রেখেছে। খালি প্লেটগুলো সরিয়ে টেবিলের উপর চিপস স্যান্ডউইচ ছোট্ট একটা পাহাড় বানিয়ে ফেললো সমু। রামু নিয়ে এলো কৌটো ভর্তি কাজু বাদাম আর সরেশ মুরগি। খাবার দাবার টেবিলে সাজিয়ে দু ভাই ছোট একটা শর্ত করে নিল মত্ত কাকার সঙ্গে। শর্তটা হলো, একটু বাদই টিভিতে দারুণ একটা কুইজ প্রোগ্রাম আছে, ওটা দেখার পরে আমরা পড়তে বসবো। তুমি কিন্তু মাকে আমাদের খেলতে যাওয়ার কথা, টিভি দেখার কথা মোটেও বলতে পারবে না। মত্ত কাকা একটা স্যান্ডউইচ একসঙ্গে মুখে গজে মত্ত কাকা বসে রইল। কিন্তু আমি মিথ্যে কথা বলবো কিভাবে? চটপট জবাব দিল সমু, তোমাকে মিথ্যা বলতে হবে না, সত্যিও না, তুমি শুধু বলবে আমরা লক্ষ্মী হয়েছিলাম। কি বলবে তো? স্যান্ডউইচের শেষ দিকে এক মুঠো কাজু বাদাম মুখের মধ্যে চালান করে দিয়ে মত্ত কাকা বললেন, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। কই তোরা খা। রামু আর সমু এবার একটুখানি খেয়ে বলল, পেট ভরে গেছে। এদিকে মত্ত কাকা খাবো না করে পুরো খাবারটাই শেষ করলো। তারপর টকটক 2 গ্লাস জল খেয়ে বলল, আহ। সবকিছু দুবাইয়ের প্ল্যান মতো চলছিল, কিন্তু কপাল খারাপ, টিভি প্রোগ্রাম মাঝপথে পাওয়ার কাটা গেল। এরকম সময় আলো চলে যাওয়া কোনো মানে হয় না। মত্ত কাকা আম্মুরা ভেঙে বলল, নে নে নে, দেড় হয়েছে, এবার হারিকেন টারিকেন জেলে পড়তে বস। কথাটা যেন দুবাইয়ের কানে গেল না। কুইজ দেখতে না পারার দুঃখ নিয়ে হায় হায় করতে লাগলো ওরা। তারপর সমু হঠাৎ বলে উঠলো, মত্ত কাকা গল্প বলো, ভূতের গল্প। ওরা কথায় সায় দিল রামু। মত্ত কাকা হা হা করে হেসে উঠে বলল, অন্ধকারের রাত্রিতে ভূতের গল্প শুনলে তোরা ভয় পাবি? মোটেও না, ভূত তো আর সত্যি নেই। কে বলে নেই? জানিস তো, ছোটবেলায় ভূতের সঙ্গে আমার লড়াই হয়েছিল একবার। ওহ, সে কি লড়াই? খিলখিলে হেসে উঠলো রামু। বলল, সেই গল্পটাই বলো না মত্ত কাকা। হ্যাঁ হ্যাঁ বলবো, বায়না ধরা সুরে বাইয়ের গলায় মেলালো শামু। আর একবার হেসে উঠলো মত্ত কাকা। বলল, ঠিক আছে বলছি, তবে ভয় পেতে শুরু করলেই বলবি, আমি এমনিতে গল্প থামিয়ে দেব। কথার উত্তরে দুবাই হেসে উঠে বলল, ঠিক আছে তুমি বলো। শীতের রাতে বোধ হয় বেশ কুয়াশা পড়েছে। এক কুচিও ভালোবেসে আসছে না কোনো জায়গা থেকে। মত্ত কাকা ঘেঁষে গলা পরিষ্কার করে নিয়ে বলল, একটা কিন্তু সত্যি ঘটনা, গল্পের মতো শোনালেও গল্প নয়। গল্পের পটভূমিটা করতেই দুই ভাই মত্ত কাকার গা ঘেঁষে বসলো। ওদের গায়ে সোয়েটার, মত্ত কাকার মাথা জড়ান চাদর। আশেপাশে বাড়ির জানালার দরজা বন্ধ বলে বোধ হয় অনেক রকম শব্দ শোনা যাচ্ছে না। মত্ত কাকা শুরু করলো তার সত্যি ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি।
থাকতাম বেলেঘাটায়। ওখান থেকে আজকের মতো এখানে লোকজন ছিল না, আমাদের পাড়া ছিল আরো ফাঁকা। জানিস তো ছেলেবেলায় আমি খুব ডান পিটে ছিলাম, বয় কাকে বলে জানতাম না। এক্সারসাইজ করতাম, কুস্তি করতাম, বক্সিং করতাম। আমাদের পাড়ার কাছেই ছিল রাম সেবক সংঘ, রোজ বিকালে ওখানে আমি এক্সারসাইজ করতাম। সেই দিন এক্সারসাইজ করতে করতে বেশ মেজাজ এসে গিয়েছিল। ভাবলাম এতক্ষণ ধরে ওয়েট লিফট করব। সন্ধ্যা হতে না হতেই ক্লাবের মেম্বাররা এক এক করে চলে গেল। ক্লাবে আমি একা। আমাদের ক্লাবে ছাদ ছিল না, চারদিকে পাঁচিলে ঘেরা, পাশে বিরাট একটা বটগাছ। বটগাছের ডালপালা ক্লাবে ঝাঁকিয়ে জুড়ে পড়েছে। সেই দিকে বেশ অন্ধকার। হঠাৎই অন্ধকার থেকে কে যেন নাকি সুরে বলল, কিরে, খুব তো এক্সারসাইজ করছিস, পারবি আমার সঙ্গে? আমি তো অবাক, কে ওখানে? পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি কুচকুচে কালো রোগা হাড্ডিসার একটা ছেলে। ধমক বললাম, তুই এখানে কি করছিস রে? যা ভাগ। ছেলেটা আর জবাবে বলল, এক্সারসাইজ করা খুব তো জোরে বেড়াচ্ছ গায়ে, পারবে আমার সঙ্গে লড়াই করতে? আমি অবাক হলাম। রোগে কিলকিলে ছেলেটা আমাকে বলল তার সাথে লড়াই করতে। মাথাটা জ্বলে উঠলো। তারপর থমথমে গলায় প্রশ্ন করলো, সমু এর একবার এসে নিয়ে? মত্ত কাকা বললেন, তারপর আবার কি? শুরু হয়ে গেল লড়াই। এত কিলকিলে চেহারা, কিন্তু ওকে জপটাতে মাথার উপর তুলতে গিয়ে টের পেলাম ওর গায়ে অসুরের মতো শক্তি। আচ্ছা, কার গায়ে বেশি শক্তি মত্ত কাকা, ভূতের না অসুরের? রমুর জবাবে বিরক্ত হয়ে মত্ত কাকা বললেন, শোনা না গিয়ে অসম্ভব জোর কিলকিলে ছেলেটার গায়ে। এত জোরে দেখে আমার সন্দেহ হলো এই নির্ঘাত ভূত। গাছের নিচেটা অন্ধকার অন্ধকার, এই অন্ধকারে আমার ছায়া পড়ছে, কিন্তু ছেলেটার কোনো ছায়া নেই। ভূতেরা তো ছায়া পড়ে না, ও যে ভূত সে ব্যাপারে আমার আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু তখন যদি লড়াই ছেড়ে পালাতে যাই, নির্ঘাত আমার গার মটকে দেবে। শুনেছি মানুষ ভয় পেয়েছে জানলে ভূতের গায়ের জোর অনেক বেড়ে যায়, সেই জন্য ভয় পাওয়ার কথা ভূতটাকে আমি জানতে দিলাম না। আমি লড়াই চালিয়ে গেলাম। সত্যি সত্যি লড়াই? সত্যি সত্যি লড়াই না তো কি? বললাম, না, এটা গল্প নয়, সত্যি ঘটনা। লড়াই বলে লড়াই, এরকম লড়াই কোথাও দেখা যায় না। একবার আমি ওকে আছাড় মারি, আরেকবার ও আমাকে আছাড় মারে। শুধু কুস্তি কুস্তি। এই সঙ্গে বক্সিং চালাতে লাগলাম আমি। ভূতটা বক্সিং জানতো না। বক্সিং জবাবে ও কিল মারতে লাগলো। ভূতের কিল যে একেবারে খেয়ে সে জানে কিলের কি জোর। ওখানে আমার জায়গা আর কেউ থাকলে বেঁচে ফিরতে পারতো না। তা আমি ঠিক করলাম, লড়াই করতে করতে ওকে আমি ক্লাবের ভেতরে নিয়ে এনে ফেলবো। ভেতরে একবার এনে ফেলতে পারলে আমার আর কোনো ভয় নেই। কেন? দু ভাই প্রশ্ন করলো একসঙ্গে। ক্লাবের ভিতরে মহাবীরের সিঁদুর মাখানো মূর্তি ছিল। মহাবীর তো ভগবান। গায়ে সব শক্তি জড়ানো করে মারলাম এক জোরে প্যাচ, আর সেই প্যাচেই ভূতটা ছিটকে গিয়ে পড়লো মহাবীরের মূর্তির ঠিক সামনে। ব্যাস ব্যাস, ভূতটা বাবা গো মা গো বলে মিলিয়ে গেল হাওয়ায়। ভূতের সঙ্গে ভয়ানক এই লড়াই কাহিনী শুনতে শুনতে এই শীতের রাতও উত্তেজনায় দুই ভাইয়ের গা কেমে উঠল। গায়ের শেষে হ্যারিকেন জ্বালানো হলো। তারপর শোনা গেল রাস্তার মোড়ে ট্রান্সমিটার পুড়ে গেছে, সুতরাং আজ রাতে আলো আসার আর কোনো সম্ভাবনা নেই। হ্যারিকেনের আলোয় বেশিক্ষণ বোধ হয় রাত জাগা যাবে না। ভাত খাওয়ার পরেই তাই ঘুম চোখে এলো দুই ভাইয়ের। রামু বলল, মত্ত কাকা, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কাল খুব ভোরে উঠে পড়তে বসবো। হাসতে হাসতে জবাব দিল মত্ত কাকা, ঠিক হ্যাঁ, রমসমু শোবে এই ঘরে, মত্ত কাকা এ ঘরে। ঘরের দরজা দেওয়ার আগে রামু বলল, মত্ত কাকা, এই ভূতটা তোমাকে আর তাড়া করেনি কখনো? গুনগুন করে গান গাইছিল মত্ত কাকা। গান থেমে জবাব দিল না। ওই ঘটনার পরে ক্লাবটা আমি ছেড়ে দিয়েছিলাম, আর ভূতটা তো ওই বটগাছ ছেড়ে আর কোথাও যেত না। কেন? বাহ, জানিস না, অপঘাতে মারা পরে কেউ ভূত হলে সেই মরার জায়গাটা ছেড়ে আর কোথাও যেতে চায় না। আমি ওই বটগাছের কাছে আর যেতাম না। ব্যাস, মিটে গেল সব। আহ, তাই আবার হয় নাকি? মত্ত কাকা গম্ভীর ভাবে বলল, আমার কাছ থেকে শুনে রাখ, তাই হয়। রামুর চোখে মুখে অবিশ্বাস্য ছাপ। তাই হলো তো, ঘরের নারের ভূত থাকার কথা। নায়ার কে? আমরা এই ফ্ল্যাটে আসার আগে নায়ার এখানকার ভাড়া থাকতো। ভদ্রলোক এ খাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। কথাটা বলতে বলতে লম্বা করে
হাই তুলো রামু। তারপর শুয়ে পড়েছে সবাই দরজা ঠেলে দিলে। এই দুই ঘরে দুই সিঙ্গেল খাটে ঘুমালো। বিছানায় পড়া মত্ত কাকা দুই ভাইয়ের উপর মত্ত কাকার গলা, এক দরজা খোলা। ও রামু ও সমু এইভাবে চিৎকার করতে থাকলো। দরজার ধাক্কা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই মত্ত কাকা কেমন যেন ছিটকে ঘরে ঢুকে পড়লো। আমি এই ঘরে শোবো, এই ঘরে নায়ার, এই ঘরে নায়ারের ভূত। এই ঘরে ছোট্ট দুটো সিঙ্গেল খাট। মত্ত কাকা দুটো খাটের মাঝখানে মেঝে কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকাল মত্ত কাকা লাজুক মুখে বলল, ভূত আমার ভয় নেই, তবে ওই নায়ার ভূতটা কাল রাতে জ্বরের মতো মালয়ে কি করছিল এখানে এসে। তোরা বল, পাশা না বুঝলে কি লড়াই করে সুখ আছে? তাই রাগ করে আমি এই ঘরে চলে এসেছিলাম। তোরা কিন্তু এই ব্যাপারটাকে কাউকে বলবি না, না বললে তোদের দুটো ক্রিকেট বল আর 1 ডজন কক কিনে দেব। বেলা আর একটু বাড়তেই রামু শামুর মা বাবা ফিরে এলো বাড়িতে। আর ফিরতেই মত্ত কাকা বললেন, বৌদি ওরা একটু দুষ্টুমি করেনি, ভীষণ লক্ষ্মী ছিল, আর পড়া ভীষণ মন। কতবার বলেছি একটু খেলে আয়, কিন্তু তারা খেলেনি। ওকে থামিয়ে দিয়ে রামু শামু বলল, মা বলল, থাক ওদের আর কত গুণ কীর্তন গাইতে হবে না। মা এবং বাবার সামনে দাঁড়িয়ে রামু আর শামু মিটপিট করে হাসছিল তখন।